রূপকথা ও উপকথা বলতে কী বোঝায়? মানুষের গল্প শোনার আগ্রহ থেকেই লোককাহিনীর জন্ম। পৃথিবীর সব দেশেই গল্প বলার রীতি প্রচলিত আছে। গল্প শোনার আগ্রহ মানুষের একটি সহজাত প্রবৃত্তি। গল্পের অন্যতম জনপ্রিয় শাখা হল রূপকথা ও উপকথা। এই দুই শাখা লোকসাহিত্যের অন্যতম সমৃদ্ধর উপকরণ। রূপকথা লোকসাহিত্যের প্রাচীনতম শাখা হল রূপকথায়। রূপকথায় যেমন অলৌকিকতা দৃশ্যমান, তেমনি রূপকথা গল্পগুলোয় মানবিক দিকও রয়েছে। এই গল্পগুলোর মধ্যে মানুষের সামাজিক মানসিকতা এবং ব্যক্তিমনের বহু সূক্ষ্ম জটিল অনুভূতি এবং উপলব্ধির প্রতিফলন ঘটে থাকে। রূপকথাগুলো হলো ঐতিহ্যবাহী রচনা, মৌলিক সৃষ্টি এগুলোর নয়। রূপকথা রচিত হয় গদ্যে। আপাতভাবে রূপকথা অবাস্তব, অর্থহীন, উদ্ভট রচনা বলে মনে হলেও এগুলোর মধ্যে এমন একটা সার্বজনীন আবেদন থাকে যা সহজেই পাঠককে টানে। রূপকথায় যেমন চরিত্র উপস্থাপিত হয়, সেগুলো নৈবেত্তিক। তাই রূপকথায় বর্ণিত হয় এক যে ছিল রাজা, তার ছিল 3 রানী, অর্থাৎ রাজা বা রাজপুত্রের নাম অনুল্লিখিত থাকে। রূপকথার গল্পগুলোতে রূপক ও সংকেতের প্রাচুর্য রয়েছে। পরস্পর বিপরীতধর্মী চরিত্রের সমাবেশ রূপকথার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেমন রাক্ষসী ও রাজকন্যা। রূপকথাগুলোতে ঐন্দ্রজালিক ক্রিয়ার অতিরিক্ত প্রাধান্য আর প্রাধান্য নিষেধাজ্ঞায় অপুত্রক রাজা সন্ন্যাসী প্রদত্ত ঐন্দ্রজালিক ফল কিংবা শিকড় লাভ করে, রানীদের খাওয়ান, আর দেখা যায় তার ফলেই রানীরা সন্তানবতী হন। রূপকথায় নৃতাত্ত্বিক উপাদানের প্রাচুর্য রয়েছে। নরবলি, নরমাংসের আহারে প্রসঙ্গ যেমন এতে আছে, তেমনি রাক্ষস চরিত্রের উপস্থিতি, মানুষ কিংবা প্রাণীর আত্মার ইচ্ছে মতো দেহের খোলস ছেড়ে অন্যত্র বিচরণ, রাক্ষসের প্রাণ কোনো স্ফটিক স্তম্ভে কিংবা ভ্রমরের মধ্যে বা বৃক্ষের কোনো ফলের মধ্যে গোপন থাকার বিষয়গুলো নৃতাত্ত্বিক ব্যাখ্যাসুলভ। রূপকথাগুলো মূলত রোমান্সধর্মী এবং সর্বশ্রেণীর লোককথাগুলোর মধ্যে জটিলতম। উপকথা পশু পাখির চরিত্র অবলম্বন করে যেসব কাহিনী রচিত হয়ে থাকে তাকে সাধারণভাবে বাংলায় উপকথা বলা হয়ে থাকে। পশু পাখির চরিত্র নির্ভর করে লোককথাগুলো আদিম জীবনের সংস্কৃতির উপর ভিত্তি করে উদ্ভূত। বাংলা উপকথায় যেসব পশু পাখির চরিত্র পাওয়া যায় তার মধ্যে শৃগাল অন্যতম। পশুর মধ্যে বাঘ ও পাখির মধ্যে কাক, চড়ুই ও টুনটুনি লোকসাহিত্যের প্রতিচ্ছবি। উপকথায় পশু সমাজের উপর বিস্তার লাভ করেছে। বাংলা উপকথায় শৃগাল চরিত্রটি কোল-মুন্ডাদের নিকট থেকে এসেছে। তাই আমাদের উপকথায় শৃগাল অধিকাংশ স্থলেই বিশ্বাসঘাতক। উপকথার জগতে পশু, পাখি ও মানুষের চরিত্রে কোনো ভেদাভেদ নেই। তারা পরস্পরই একই ভাষায় কথা বলে, সমান অনুভূতিতে আন্দোলিত হয়। এখানে 3 শ্রেণীর মানুষের চরিত্র বৈশিষ্ট্য টাইপ চরিত্রের মতো অনেকটা নির্দিষ্ট, যেমন জোলা নির্বোধ, নাপিত ধূর্ত, বামুন দরিদ্র ও লোভী। উপকথার মানুষের মধ্যে আর যে 2টি শ্রেণী পাওয়া যায় তারা হলো চোর ও ডাকাত। এদের মধ্যে যথাক্রমে উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় মেলে। সাধারণত উপকথাগুলো নির্ভেজাল আনন্দরসের আধার। মানুষ পরম বিস্ময়ে, কৌতূহলে, আনন্দে তা উপভোগ করে, কিন্তু
নীতিধর্মী উপকথায় গল্পরস অপেক্ষা নীতিবাক্য প্রচারের প্রতি সবিশেষ গুরুত্বারোপ করা হয়। কাহিনীগুলো উপকথার মতোই বৃক্ষলতা, কীটপতঙ্গ, পশু পাখি নিয়ে গড়ে ওঠে, কিন্তু গল্পের গঠনশৈলী অপেক্ষাকৃত সহজ সরল ও অনাড়ম্বর এবং কাহিনীর থাকে সংক্ষিপ্ত একটিমাত্র নীতিবাক্যকে কেন্দ্র করে সমগ্র গল্পটি দানা বাঁধে। কাহিনী এখানে মুখ্য নয়, নীতি প্রচারই এর মূল উদ্দেশ্য। পরিশেষে বলা যায় যে রূপকথা ও উপকথা লোকসাহিত্যের একটি জনপ্রিয় মাধ্যম। আপাতভাবে রূপকথাকে যতই শিশুদের উপভোগ্য কাহিনী বলে মনে হোক না কেন, একটু গভীরভাবে দেখলে দেখা যাবে আসলে রূপকথাগুলো পরিণত বয়স্ক মানুষদেরই উপভোগ্য বিষয়। অপরদিকে বাংলায় সংগৃহীত উপকথাগুলোর সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল দুর্বল ও অসহায়ের প্রতি সমবেদনা। উপরন্তু নীতিধর্মী উপকথার চারিত্রিক বিশেষত্ব উপকথা থেকে কিঞ্চিৎ স্বতন্ত্র। সংস্কৃতে পঞ্চতন্ত্র নীতিধর্মী উপকথার প্রকৃষ্ট উদাহরণ।